আবু সাইদ যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সেটা নিছক একটা নির্বাচনের জন্য নয় যে আওয়ামী লীগ আমলের বদলে আরেকটা নির্বাচন হবে, আরেকটা দল ক্ষমতায় আসবে। 17 বছরে ভিকটিম হয়েছেন আপনি। আপনি কেন এই কাঠামোটা রেখে যাচ্ছেন? চিরদিন কি আপনি ক্ষমতায় থাকবেন? বিশ্বাস করেন এটা সম্ভব? আপনারা এই প্রস্তাবিত আইনের পক্ষে ভোট দিয়েন না, এটা পাশ করানো উচিত হবে না। যদি আপনারা এটা পাশ করানোর মধ্যে থাকেন, ইতিহাসে আপনাদের নামটা লেখা থাকবে আপনারা এরকম একটা কালো আইন করে গুমের বৈধতা দিয়েছিলেন। জাতি হিসাবে আমাদের সমস্যা হচ্ছে আমরা খুবই স্বল্প স্মৃতিশক্তির অধিকারী, এটাকে গোল্ড ফিশ মেমোরি বলা হয়। এবং তার প্রধান কারণ হচ্ছে দেখুন যে গুমের ভয়াবহতা আপনারা এখনো কাটিয়ে উঠতে পারেননি, এখনো শেকিংয়ের মধ্যে আছেন। আমার পাশে ব্যারিস্টার আরমান আছেন, তিনি 8 বছর গুম ছিলেন। আমি তাকে আগেও দেখেছি, এখনও দেখছি। আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে আরমান এখনও ট্রমার থেকে বেরিয়ে আসতে পারেনি। তার প্রত্যেকটা কথা শুনি আমি খেয়াল করি যে সে ট্রমার থেকেই বেরিয়ে আসতে পারেনি। বিএনপিতে অজস্র ভিকটিম আছেন, তাদের পরিবার আছেন, এখানেও কথা বলছেন, তারা কেউ ট্রমার থেকে বেরিয়ে আসতে পারেনি। এই সময়ের মধ্যেই আপনি ভুলে গেছেন যে আপনি কি সময়টা পার করে এসেছেন। জাতি হিসাবে এটা চরম দুর্ভাগ্যের বিষয়। আমি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে একই রকম কথা বলার চেষ্টা করি যে আপনি যে মহাবিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেন, আসার পরে যে জনগণের বিপুল প্রত্যাশা ছিল, যে বাচ্চাগুলো রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিল, সে নিছক একটা নির্বাচন, নিছক একটা পরিবর্তন, এটার জন্য জীবন দেয়নি। এইটা সবাইকে মনে রাখতে হবে। আবু সাইদ যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সেটা নিছক একটা নির্বাচনের জন্য নয় যে আওয়ামী লীগ আমলের বদলে আরেকটা নির্বাচন হবে, আরেকটা দল ক্ষমতায় আসবে। আমাদের যে বাচ্চাগুলো 4 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চারা রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, তাদের প্রত্যেকের শরীরী ভাষা, চোখের ভাষা, কথা আমরা শুনেছি। আমরা এরপরে ভুলে গেছি যে আমরা কোন জিনিসের মধ্য দিয়ে আজকের বাংলাদেশটা পেয়েছি, আজকের সরকার পেয়েছি। যে গুমের ভয়াবহতার ব্যাপারে গত আওয়ামী লীগ আমলের পুরোটা সময়, বিশেষ করে 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত কিভাবে ভুলে যাই আমরা। দেখুন যে গুমের যে ভয়াবহতা, প্রতিদিন আমি এটা বলি, বাংলাদেশের সমস্যা হচ্ছে যে আমাদের মিডিয়াগুলো এখনও ফ্যাসিবাদ আমলের সেই ঐতিহ্য বহন করে যাচ্ছে এবং মিডিয়ার সমস্ত প্রধান জায়গাগুলোতে তারা এই আওয়ামী ন্যারেটিভ উৎপাদনে ব্যস্ত। কিন্তু মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেছে, 2-1 দিন হয়তো আলোচনায় আসছে, তারপরে গুমের ঘটনার ভয়াবহতা আর নাই। একটা মানুষকে আপনি বিএনপি, জামাত অথবা যে কোনো ইসলামিক দলের যে কেউ যদি হয়, কি হয়েছে? রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, মার্কেটের সামনে ঢোকার চেষ্টা করছে, বাড়িতে ঢোকার চেষ্টা করছে, একটা মাইক্রোবাস এসছে, দরজাটা খুলেছে, 4-5 জন তাকে ধরে গাড়িতে উঠিয়ে ফেলেছে, তারপরে চিরদিনের জন্য নাই হয়ে গেছে। এটা ভুলে গেলেন কিভাবে? ইলিয়াস আলী সাহেবকে আমরা ফেরত পাইনি, কিন্তু কি ঘটেছে মোটামুটি আমরা বের করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ইলিয়াস আলী সাহেবের পরিবার আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যান নাই সাক্ষী দিতে, তদন্ত সংস্থার কাছেও যাননি, গুম কমিশনে গিয়েছেন বলে আমরা শুনেছি। এখন বিচারের জায়গায় যদি আপনি না যান, সাহায্য করব কিভাবে? রাজনৈতিক প্রত্যেকটা দলকে, ইনক্লুডিং এবি পার্টির চেয়ারম্যান আমার ডান পাশে বসে আছেন, জুলাই আগস্টে প্রত্যেকটা রাজনৈতিক দল কি ভূমিকা রেখেছিলেন, তাদের কতজন আহত হয়েছেন, মামলা হয়েছে কয়টা, কোথায় কি কি অবস্ট্রাগল তারা ফেস করেছেন, এগুলো জানার জন্য চিঠি দিয়েছিলাম। এবি পার্টি সহ বাংলাদেশের একটি রাজনৈতিক দলও আমার এই চিঠি রেসপন্স করেনি। পার্টির পক্ষ থেকে কোনো একটা লোক সাক্ষী পাঠায় নাই। শুধুমাত্র ক্রস ফায়ারের ব্যাপারে জামাত এবং বিএনপি দুটো আলাদা ভলিউমে তাদের 17 বছরে যে পরিমাণ মানুষ ক্রস ফায়ারে মারা গেছেন, নির্যাতিত হয়েছেন, তার তালিকা পাঠিয়েছিলেন। কিন্তু জুলাই আগস্টের ব্যাপারে সবাইকে চিঠি দিয়ে, রিপিটেডলি চিঠি দিয়েছি, চিঠিরও কোনো জবাব দেয়নি কেউ, কোর্টেও আসেনি, সাক্ষীও দেয়নি। শুধুমাত্র এনসিপি নট অ্যাজ সাচ, নাহিদ ইসলামরা জুলাই আগস্টের মাঠের নেতা ছিল, তারা এসে কয়েকজন সাক্ষী দিয়েছে, কারণ তাদেরটা সাক্ষ্যটা অনিবার্য ছিল। তাহলে এমন একটা জাতি যে রাজনৈতিক দলগুলো মামলার বিচারের ব্যাপারে আগ্রহী না, সেই দেশে তো এরকম আইন আসবেই, কারণ রাজনীতিবিদরা কেউ সচেতন না। তো এখন দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে তিনটা না, র্যাবের আইন তো তখন ছিল না, যে আইনগুলো করা হলো সেই আইনগুলো সকল মহলের মতামত নেওয়া হয়েছিল। আজকে যিনি আইনমন্ত্রী আছেন তিনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, এই আইন প্রণয়নে তার বিশাল ভূমিকা ছিল। আসিফ নজরুল সাহেব তখন আইন উপদেষ্টা ছিলেন, তিনি সবারই শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আসাদুজ্জামান সাহেবের সরাসরি শিক্ষক।
এইখানে গুম কমিশনের সদস্যরা ভূমিকা রেখেছেন, আমাদেরকে ডাকা হয়েছে, আমরা মতামত দিয়েছি, সিভিল সোসাইটির লোকেরা মতামত দিয়েছেন, ভিকটিম পরিবার এসে মতামত দিয়েছেন, ভিকটিমরা মতামত দিয়েছেন। এবং এই আইনগুলো কতবার কাটাছেড়া হয়েছে। গুমের আইনটার ব্যাপারে আমার মনে হয় 17টা না 18টা সেশন হয়েছিল। এত ভালো করে আইনটা করা হলো, আপনি এক কথায় ল্যাপস করে দিলেন, দিয়ে বললেন এর চেয়েও ভালো জিনিস বানাবো। কি ভালো জিনিস বানালেন? 3টা আইন থেকে আমরা দেখলাম যে মূলত তদন্তের জায়গাটা আপনি বাহিনীর উপরে ছেড়ে দিচ্ছেন। যারা আসামি তারা কিভাবে তদন্ত করবে? আপনার বোঝা যাচ্ছে সরকারের পুরো চিন্তাটা হচ্ছে বাহিনীগুলোকে বাঁচাতে হবে, কারণ বাহিনীগুলোকে দিয়ে বোঝা যায় যে হয়তো তারা একটা অপরাধ করতে চান, নইলে তাদের বাঁচানোর দরকারটা কি? 17 বছরে ভিকটিম হয়েছেন আপনি। আপনি কেন এই কাঠামোটা রেখে যাচ্ছেন? চিরদিন কি আপনি ক্ষমতায় থাকবেন? বিশ্বাস করেন এটা সম্ভব? আপনি যদি কালকে ক্ষমতায় না থাকেন, আপনার রেখে যাওয়া আইনের কাঠামো ব্যবহার করে একই গুমের প্রচলন তো আবারও হবে। তখন আপনি কার কাছে বিচার চাইতে যাবেন? যে যারা প্রশ্ন তুলেছেন আদালত পারে কিনা, আদালত কিচ্ছু করতে পারে না। তদন্ত যদি সঠিকভাবে না হয়, আদালত কিভাবে বিচার করবে? তদন্তর ক্ষেত্রে আদালতের কিচ্ছু করার নাই। এখন যেটা আইনটা হয়েছে যে আপনি তদন্তের বাহিনীগুলোর অপরাধের তদন্ত বাহিনী নিজেরা করবে। জীবনে কোনোদিন তদন্ত হবে? আবার কি ভয়টা কি দেখানো হয়েছে যে তদন্তে যদি উনি বলে যে অভিযোগ মিথ্যা, তাহলে আপনি যে ভিকটিম পরিবার, যার পরিবার নাই হয়ে গেল, তার 5 বছরের জেল হবে। একে তো ফ্যামিলির সদস্য নাই, তারপরে তাকে আবার ভয় দেখানো হচ্ছে যে তোমারও জেল হবে 5 বছরের। তার কে অভিযোগ করতে যাবে? বাংলাদেশে গুমের সংখ্যা, গুম কমিশন বলেছে যে 4.5 থেকে 6,000-এর মতো, যদিও 1900 অ্যাপ্লিকেশন তারা ডিল করেছেন। বাকি মানুষ কেন আসে নাই মামলা করতে? তার মানে তাদের মনে এই ভয় আছে। এখনো তারা ট্রমাটাইজড যে আমরা অভিযোগ করতে গেলে না জানি কি হয়। কারণ যারাই গুমের সাথে সম্পৃক্ত ছিল তাদের বহু লোক এখনো চাকরিতে আছে। তা আপনি যে লোকগুলো ইউনিফর্ম পরে চাকরিতে আছে তার বিরুদ্ধে আপনি মামলা করতে যাবেন কিভাবে? সরকারও তো আপনার পক্ষে নাই। সরকার তো তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আইন করছে। তাহলে এই বাংলাদেশে কি গুম মানে চিরদিনের জন্য থেকে যাবে? এটাই আপনারা চাচ্ছেন? এইটা হচ্ছে জুলাই বিপ্লবের পরে জন আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণভাবে একটা বিশ্বাসঘাতকতা। এই ব্যাপারে কোনো দ্বিধা আমাদের নাই। এটা তো সরকারের জন্য প্রয়োজন ছিল না। এই সরকার তো পপুলার সরকার, প্রত্যেক ভিকটিমরাই সরকারের পেছনে আছে, রাজনৈতিক দলগুলো পেছনে আছে, বিরোধী দল তারাও চায় না যে এই সরকারের পতন হোক। তারা হয়তো তাদের কর্মকাণ্ডের ক্রিটিসিজম করে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, তারা দেশটার ভালো চায়। আপনি ভয়টা পাচ্ছেন কোথায়? এই ভয় পাওয়াটা আমাদেরকে জাতি হিসাবে বহুদূর পেছনে ঠেলে দিচ্ছে। এই রকম একটা আইন রেখে ভবিষ্যতে গণমানুষের মধ্যে যে একটা আতঙ্ক থেকে যাবে, এই আতঙ্ক থেকে তো জাতি বের হতে পারবে না। আপনি গুড গভর্নেন্সের মাধ্যমে মানুষের মন জয় করেন না কেন? বাহিনীগুলোকে গুড গভর্নেন্সের জন্য তৈরি করেন। তাদেরকে একটা ভয়ঙ্কর অপরাধ থেকে একটা শিল্ড তৈরি করার কাজটা করা তো রাষ্ট্রের দায়িত্ব না? তাহলে কে প্রিয়? আপনি কি বাহিনী নির্ভর হয়ে যাচ্ছেন নাকি জনগণ নির্ভর? আপনি দেখেছেন অতীতে যে বাহিনী নির্ভর হয়ে আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে। তারা বাহিনী নির্ভর ছিল কারণ তাদের মধ্যে গুড গভর্নেন্স ছিল না। তারা এটা কলোনিয়াল শাসকদের মতো এই জাতির মানুষদেরকে কৃতদাস বানানোর চেষ্টা করেছে, আমাদেরকে কৃতদাস বানানোর চেষ্টা করেছে। আমরা সেখান থেকে বিপ্লব করে এই শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছি। এখন তো বেরিয়ে আসা মুক্ত সরকার, আমরা গুড গভর্নেন্সের জন্য আইন করব। সেখানে এরকম একটা কালো আইন কিভাবে থাকবে? কি করে এই বাহিনীগুলোর তদন্তের দায়িত্ব তাদের দেওয়া, যেখানে আবার র্যাবের এডিজি অফসকে করা হচ্ছে কমিটির সদস্য। তো আমাদের যত গুমের মামলা সবগুলোর আসামি হচ্ছে এডিজি অফস, কারণ এডিজি অফিসের পারমিশন ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষে কোনো অফেন্স করা সম্ভব ছিল না। তাহলে আপনি এটা করার মাধ্যমে এটা দেখাচ্ছেন যে এই গুমের ভিকটিমদের প্রতি আপনাদের কোনো সহানুভূতি নেই, আপনারা চান যে এটা কন্টিনিউ করুক। এটা দুর্ভাগ্যজনক, এটা হতে দেয়া যাবে না। আমি সরকারের প্রতি আজকে এই জায়গা থেকে অনুরোধ করব, প্রতিদিনই বলতে থাকবো, এই আইন দয়া করে পার্লামেন্টে পাশ করবেন না। এইটা আবার পুনর্বিবেচনার জন্য পাঠান। এইটাকে আবার নতুন করে যেটা সত্যিকার অর্থে অপরাধকে রোধ করতে পারবে এমনভাবে এই আইনটা আবার করা উচিত। অবশ্যই পার্লামেন্টের সদস্যদের প্রতি আমাদের আবেদন থাকবে, ওপেন আহ্বান থাকছে, আপনারা এই প্রস্তাবিত আইনের পক্ষে ভোট দিয়েন না, এটা পাশ করানো উচিত হবে না। যদি আপনারা এটা পাশ করানোর মধ্যে থাকেন, ইতিহাসে আপনাদের নামটা লেখা থাকবে আপনারা এরকম একটা কালো আইন করে গুমের বৈধতা দিয়েছিলেন। গুমের ভয়াবহতা নিয়ে নিউজটা কোথায়? এই যে জিয়াউল হাসানকে নিয়ে এত কথা বলছি, যে ভয়াবহ এপিসোডগুলো রয়েছে, কই আসছে না তো টেলিভিশনে। আমি তো পত্রপত্রিকাও দেখছি না, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দুই একটা ছাড়া।